আমরা এমএস এক্সেল এর সাহায্যে পিরামিড ডায়াগ্রাম বা এস এক্স পিরামিড কিভাবে ড্র করতে হয় সেটা সম্বন্ধে একটু ধারণা নেব। তো চলো দেখে নেওয়া যাক এস এক্স পিরামিড কি। দেখো, এই চিত্রটা দেখলে তোমাদের অনেকেরই কম বেশি ধারণা পরিষ্কার হয়ে গেছে যে এস এক্স পিরামিড বিষয়টি কি। তোমাদের অনেকেরই এ বিষয়ে ধারণা রয়েছে। তো একবার দেখে নেওয়া যাক যে লেখচিত্রে অনুভূমিক বা একাধিক বার পর্যায়ক্রমে পরিসংখ্যান অনুযায়ী সাজানো থাকো। দেখো, বারগুলো সবই কিন্তু হচ্ছে অনুভূমিক আকারে সাজানো রয়েছে। কিসের উপর ভিত্তি করে? বয়সের ওপর ভিত্তি করে। এবং অনুভূমিক বারে কি দেখানো হচ্ছে? দেখো, বাঁদিকে দেখানো হচ্ছে পুরুষ জনসংখ্যা এবং ডান দিকে দেখানো হচ্ছে ফিমেল জনসংখ্যা। পুরুষ জনসংখ্যাকে সাধারণত নীল রঙে এবং ফিমেল জনসংখ্যাকে সাধারণত পিঙ্ক কালারে দেখানো হয়ে থাকে। অর্থাৎ বয়সের ক্রম অনুযায়ী যখন কোনো নারীর সংখ্যা বা পুরুষের সংখ্যাকে অনুভূমিক বারে সুসজ্জিত আকারে বিন্যস্ত করা হয় তাকে আমরা পিরামিড ডায়াগ্রাম বা এস সেক্স পিরামিড বলে থাকি। এতে কি কি বুঝতে সাহায্য হয়? দেখো, জনসংখ্যার গঠন, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বৃদ্ধি হার ইত্যাদি বুঝতে আমাদেরকে সহায়তা করে এই এস সেক্স পিরামিড। যখন আমরা হাতে কলমে এস এক্স পিরামিড ড্র করে থাকি তখন আমাদের যে যে জিনিসগুলো দরকার হয় এখানে কিন্তু ঠিক সেইভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করা রয়েছে। দেখো, ওপরে প্রপার একটি হেডিং দেওয়ার প্রয়োজন পড়ে। যদি ডেটার কোনো সোর্স থাকে তাহলে সেটি লেখার প্রয়োজন পড়ে। আমরা যে স্কেলের সাহায্যে পিরামিডটি ড্র করেছি সেটা এখানে লিখতে হয়। এবং অক্ষে কি কত স্কেল বারে দেখানো হচ্ছে সেটাও লিখতে হয়। আমরা রিসার্চের ক্ষেত্রে যখন আমরা এই পিরামিড ডায়াগ্রাম ব্যবহার করে থাকি বিভিন্ন রিসার্চ বা গবেষণার কাজে, তখন কিন্তু আমরা এত কিছু দেই না। কারণ তখন শুধুমাত্র ডায়াগ্রামটি থাকে আর নিচে ক্যাপশন আকারে বা ফিগার আকারে আমরা হেডিং এর পরিবর্তে ক্যাপশন ব্যবহার করে থাকি। তবে আমরা আজকে এমএস এক্সেলে প্রপার হাতে কলমে করলে যেভাবে আমাদের যা যা দেওয়া প্রয়োজন সেইভাবেই আমরা কাজটি সম্পাদন করব এবং জিনিসটি শিখব। তাহলে দেখে নাও এখানে কি কি দিতে হচ্ছে। একটি প্রপার হেডিং দিতে হচ্ছে, আর তার ভিত্তিতে যে স্কেলে কাজ করা হচ্ছে সেই স্কেল দিতে হচ্ছে, কোন অক্ষে কি দেখানো হচ্ছে সেই মান, মাঝখানে বয়স এবং এজ গ্রুপ ইত্যাদি বিষয়গুলি আমাকে খেয়াল রাখতে হবে। চলো শুরু করা যাক। দেখো, এখানে একটি এক্সেল ফাইল রয়েছে, এখানে আমার ডেটাটা টাইপ করা রয়েছে। দেখো, এখানে এজ গ্রুপ, মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন এই দেওয়া রয়েছে। এই ডেটাটি সেন্সাস অফ ইন্ডিয়া 2011 সালের তথ্য। আমাদের ভারতের জনসংখ্যা 2011 সালের তথ্য অনুযায়ী 121,01,93,422 জন। কিন্তু এখানে সর্বমোট জনসংখ্যা কিন্তু 121 কোটি নয়। তার কারণ অনেক আনস্পেসিফাইড পপুলেশন রয়েছে, অনেক ট্রান্সজেন্ডার রয়েছে যাদেরকে কিন্তু এই গ্রুপ থেকে বাইরে রাখা হয়েছে। তা সেই সেন্সাসের ডেটার উপর ভিত্তি করে এখানে যে জনসংখ্যা রয়েছে তার উপর ভিত্তি করে আমরা পিরামিড ডায়াগ্রাম ড্র করা শিখব। এবার আহ, এই অ্যাকচুয়াল ডেটার উপর ভিত্তি করে আমরা ড্র করতে পারি, আবার আমরা পার্সেন্টেজের উপর ভিত্তি করেও ড্র করতে পারি। তবে আমাদের পার্সেন্টেজের উপর ভিত্তি করে ড্র করাটাই সব থেকে যথোপযুক্ত। কারণ আমরা যখন কোথাও সার্ভে করি কোনো মৌজা বা ব্লকে, তখন আমরা যদি 100টি বাড়ি থাকে বা হয়তো 500টি বাড়ি থাকে, আমরা কিন্তু 500টি বাড়ি সার্ভে করি না। হয়তো একটা স্যাম্পল সাইজ ধরে নিই, দিয়ে হয়তো 100টি বাড়ি সার্ভে করলাম। এবার 100টি বাড়ির জনসংখ্যাকে যদি আমি টোটাল জনসংখ্যা আকারে রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভুল হয়। অর্থাৎ সেই বিষয়টিকে যদি আমি শতকরা আকারে দেখাই তাহলে পুরো যে মৌজা বা পুরো যে ব্লক সেই সম্বন্ধে আমাদের ধারণা স্পষ্ট হয়। তা এই রকম ক্ষেত্রে আমাদের টোটাল পপুলেশনের পরিবর্তে কিন্তু যেহেতু আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করছি, আমাদের পার্সেন্টেজে দেখানোটাই সব থেকে যথোপযুক্ত। তা আমরা এখানে পার্সেন্টেজের সাহায্যেই করে দেখব আমাদের এই যে তথ্য রয়েছে এজ গ্রুপ 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, এই যে এজ গ্রুপ 80 বছর বয়স পর্যন্ত তার যে জনসংখ্যা পুরুষ এবং নারী, এটাকে আমরা শতকরা আকারে বার করব এবং তার উপর ভিত্তি করে আমরা এস এক্স পিরামিড ড্র করা শিখব। তো চলো, দেখো ডান দিকে আমি আর একটা টেবিল করে রেখেছি, টেবিল নয় শুধুমাত্র টেবিলের হেডিং করে রেখেছি। আমার এই এস সিক্স পিরামিড করতে কিন্তু এই 5টি কন্টেন্ট দরকার। সেটা হচ্ছে এজ গ্রুপ, যেটা আমার দেওয়া রয়েছে এখানে। দেখো, 3টি দেওয়া রয়েছে, এজ গ্রুপ দেওয়া রয়েছে, মেল পপুলেশন দেওয়া রয়েছে আর ফিমেল পপুলেশন। এটাই আমাকে এখন পার্সেন্টেজটা বের করতে হবে। আর এখানে একটা এক্স, এখানে ওয়াই আর এখানে একটা গ্যাপ দেওয়া রয়েছে। এটা কিসের জন্য দিয়েছি আমরা কাজটা করলেই আস্তে আস্তে ধরো বুঝতে পারবো। এবার এখানে এজ গ্রুপ এটা তুমি টাইপ করতে পারো বা এটাকেই কপি করে এখানে বসিয়ে দিতে পারো। ধরো আমি একটা টাইপ করছি 0-4, 5-9। এটা দেখানোর কারণ এটাই, এই টাইপ করলাম এই রকম ভাবে টাইপ করার ক্ষেত্রে এরা কিন্তু এটা ডেট নিয়ে নিয়েছে। দেখো, এটা 5-9 মানে 5 সেপ্টেম্বরকে বোঝাচ্ছে। এই রকম যদি তোমাদের সমস্যা হয় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই
ডেটার যে ফরম্যাট রয়েছে, সেলের যে ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তোমরা এইভাবে সিলেক্ট করবে, ঠিক যে যে ঘরগুলো আমার লেখাগুলো প্রয়োজন পড়বে, রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে এখানে ফরম্যাট সেল অপশানে আসবে। এই ফরম্যাট সেল অপশানে এসে এখান থেকে এটিকে টেক্সট অপশান সিলেক্ট করে নেবে, যাহলে আমি যাই টাইপ করি না কেন সেটা অ্যাজ এ টেক্সট হিসাবে সেখানে রিপ্রেজেন্ট করবে, কারণ এখানে নাম্বারটা ভ্যারি করছে না। টেক্সট হিসাবে এটাকে ওকে করে দেবে। এবার যদি আমি এখানে 0-4 লিখি বা 5-9 লিখি, দেখো আর কিন্তু ওরকম অসুবিধা হচ্ছে না। এটা অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আমি দেখিয়ে দিলাম। চলো বাকিগুলো আমি কপি করে নিই, আর টাইপ করব না। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল-C বাটন প্রেস করলাম। এবার এখানে সিলেক্ট করে কন্ট্রোল-V বাটন প্রেস করলাম, অর্থাৎ সেভ পেস্ট হয়ে গেল। বেশ। এবার এই মেল পপুলেশনের যে পার্সেন্টেজ আর এই ফিমেল পপুলেশনের যে পার্সেন্টেজ, এটা আমাকে বের করতে হবে। পার্সেন্টেজ বের করতে গেলে আমার টোটাল পপুলেশন জানা প্রয়োজন। তাহলে মেল পপুলেশনের টোটাল পপুলেশন আমি কিভাবে বার করব? এই সবকটাকে সিলেক্ট করে একটা এক্সট্রা ঘর সিলেক্ট করবে। আমি খুব সহজে এবং সব থেকে শর্টকাট প্রসেস কিন্তু অবলম্বন করছি। অনেকভাবেই যোগফল বের করা যায় বা অনেকভাবেই অনেক কিছু করা যায়, আমি খুব শর্টকাট প্রসেসে আমরা কাজটা আজকে সম্পাদন করব। অর্থাৎ এই যে তথ্যটুকু, যেটুকু আমার যোগ প্রয়োজন, সেই তথ্যগুলোর সঙ্গে একটা এক্সট্রা ঘর আমি সিলেক্ট করব। করে এই হোম ট্যাবের মধ্যে দেখো এখানে অটো সাম আছে, সিম্পল অটো সামে ক্লিক করব। আমার টোটাল জনসংখ্যা বেরিয়ে গেছে, এই হচ্ছে আমার মেল জনসংখ্যা। একইভাবে ফিমেল জনসংখ্যাও আমার টোটাল প্রয়োজন, কারণ পার্সেন্টেজ বের করতে হবে। একইভাবে আমি তথ্যটুকু সিলেক্ট করব এবং একটা এক্সট্রা ঘর সিলেক্ট করব, এবং এখানে অটো সাম, এই হোম ট্যাবের মধ্যে অটো সামে ক্লিক করব। আমার ফিমেল পপুলেশন বেরিয়ে গেছে। এবার মেল পপুলেশনের শতকরা ভাগ এবং ফিমেল পপুলেশনের শতকরা ভাগ আমরা বের করব। মেল পপুলেশনটি প্রথমে বের করে নিই। কিভাবে বের করতে হয়? ইন্ডিভিজুয়াল পপুলেশন ডিভাইডেড বাই, অর্থাৎ বিভক্ত, টোটাল পপুলেশন ইন্টু 100। তো চলো বের করে নিই মেল পপুলেশনের পার্সেন্টেজ। যে কোনো ফাংশন ইউজ করতে গেলে আমাকে কি করতে হয়? প্রথমেই ইকুয়াল টু সাইন দিতে হয়। ইকুয়াল টু, ব্র্যাকেট ইউজ করবে একটা, ব্র্যাকেটে প্রথম ইন্ডিভিজুয়াল পপুলেশন অর্থাৎ 80, এই সেলটিকে সিলেক্ট করো। ডিভাইডেড বাই, কিবোর্ড থেকে ডিভাইডেড বাই সাইন দাও। ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা অর্থাৎ 80 সিলেক্ট করো। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, জনসংখ্যার শতকরা হার যখন বের করব, প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা শতকরা হার বেরোবে। প্রত্যেকটি মানই কিন্তু বারবার চেঞ্জ করতে হবে এখানে আমার, কিন্তু টোটাল মানটি কিন্তু একটাই থাকবে এবং সেটার কোনো মতেই পরিবর্তন হবে না। ধরে নাও যদি আমি এটির শতকরা বার করি, তাহলে এই নম্বরটি ডিভাইডেড বাই এই নম্বরটি ইন্টু 100। যদি এটির বের করে থাকি, এই নম্বরটি ডিভাইডেড বাই এই নম্বরটি ইন্টু 100। অর্থাৎ এই ক্ষেত্রে এই সংখ্যাগুলি বারবার চেঞ্জ হবে, অর্থাৎ B2 এর ভ্যালুটা বারবার B3 B4 এইভাবে চেঞ্জ হবে, কিন্তু এই ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। এইটার জন্য আমাকে এই ভ্যালুটিকে কিন্তু লক করতে হবে বা ফ্রিজ করতে হবে। লক বা ফ্রিজ করার জন্য কিবোর্ডের ফাংশন কি প্রেস করতে হয়, F4 ফাংশন কি। যদি তোমরা ল্যাপটপ ইউজ করে থাকো সেক্ষেত্রে ফাংশন বাটন অর্থাৎ F4 প্রেস করবে। আমি এখান থেকে কিবোর্ড থেকে F4 প্রেস করলাম, দেখো লক হয়ে গেছে। এবার ব্র্যাকেট ক্লোজ করো, ইনটু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো বেরিয়ে গেছে পার্সেন্টেজ। এবার খুব সহজেই আমি বাকিগুলিও বের করে নিতে পারবো। এভাবে ঘরটিকে সিলেক্ট করবে, করে সিম্পলি ড্র্যাগ করে দেবে। দেখো প্রত্যেকটা পার্সেন্টেজ বেরিয়ে গেছে। একইভাবে এবার আমরা ফিমেল পপুলেশনের পার্সেন্টেজটাও বের করব। একই পদ্ধতি। তাহলে আমাকে প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে। তারপরে এই ইন্ডিভিজুয়াল পপুলেশন, একটা ব্র্যাকেট ইউজ করব ফার্স্টে। ইন্ডিভিজুয়াল পপুলেশন অর্থাৎ এখানে C2 সেল, ডিভাইডেড বাই, বিভক্ত করব কার সঙ্গে? টোটাল জনসংখ্যার সঙ্গে, অর্থাৎ এই সংখ্যাটি ফিমেলের টোটাল জনসংখ্যা। কিন্তু এটাকে আমাকে লক করতে হবে। লক না করলে কি ভুলটি হবে? আমার প্রত্যেকটি মান কিন্তু ইনভ্যালিড আকারে বেরোবে। লকটা করতে হবে এই কারণেই, কারণ এই মানটির কিন্তু পরিবর্তন হচ্ছে না, যেটি আমি একটু আগেই আলোচনা করলাম। লক করতে গেলে কিবোর্ড থেকে F4 ফাংশন কি প্রেস করব। আমি F4 প্রেস করলাম, দেখো লক হয়ে গেছে। ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু 100, বেরিয়ে গেছে মান। একইভাবে এবার এটাকে আমি সিলেক্ট করব ঘরটিকে। এই যে কর্নারের যে অংশটি রয়েছে দেখো প্লাস সাইনের মতো আসছে, তখন আমি সিম্পলি এটাকে ড্র্যাগ করে দেবো। দেখো আমার পার্সেন্টেজ বেরিয়ে গেছে। পার্সেন্টেজ শতকরা ঠিকঠাক বেরিয়েছে কিনা জানার জন্য যোগফল বের করলেই দেখা যাবে যে 100 বেরোচ্ছে কিনা, তাহলেই আমি জানবো ঠিকঠাক বেরিয়েছে। যোগফল বের করব কি করে? খুব সহজেই বের করা যায়, আমরা একটু আগে দেখলাম। সবকটি ঘর সিলেক্ট করবে, একটি এক্সট্রা সেল সহ। এখানে অটো সাম, দেখো যোগফল ঠিকঠাকই হয়েছে। এটাও করে নিই, অটো সাম, অর্থাৎ পার্সেন্টেজ ঠিকঠাক বেরিয়েছে। এইবার এক্ষেত্রে আমাকে পিরামিড ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে যে কাজটি এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে একটা এক্স এর ভ্যালু, একটা ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এই এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু বের করার একটা সহজ ফর্মুলা হচ্ছে, কেন বের করছি? কারণ আমাকে
পিরামিড ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। আমরা নর্মালি যে বার পাই গুলো করেছি এটা কিন্তু তার থেকে একটু পৃথক। এটা অত সহজে মানে কম্পিউটার তোমাকে করে দেবে না, তোমাকে কম্পিউটারকে দিয়ে করিয়ে নিতে হবে। এবার সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু বের করবো কিভাবে? এক্ষেত্রে হাইয়েস্ট মান কোনটি আমাকে আগে সব থেকে আগে লক্ষ্য করতে হবে। তাহলে চলো এটাকে আগে বক্স করে নিই। হাইয়েস্ট মান হচ্ছে দেখো এখানে 11.34। এই দুটো রো মিলে হাইয়েস্ট ভ্যালু কোনটা সেটা আমি ফার্স্টে একটা দেখে নেবো। দুটো রো মিলে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 11.34। এর ঠিক পরবর্তী রাউন্ড ফিগার কোনটি সেটিকে আমি দেখতে হবে। তাহলে 11.34-এর ঠিক পরবর্তী রাউন্ড ফিগার হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথম ঘরটিতে লিখবো ইকুয়াল টু সাইন দেবো 12 মাইনাস, প্রত্যেকটিকে আমি 12 দিয়ে বিভক্ত করব। তাহলে এই 12 সংখ্যাটি পেলাম কি করে? 12 সংখ্যাটি পেলাম হচ্ছে এইভাবেই, তোমার যে তথ্যই থাকুক না কেন, মেলের এবং ফিমেলের যে মোট সংখ্যাগুলি বেরোবে বা পার্সেন্টেজ থাকবে তার মধ্যে সর্বাধিক যে শতাংশটা থাকবে তার থেকে এক রাউন্ড ফিগার তোমরা ধরবে। এক্ষেত্রে আমার 11.34, তাই আমি 12 ধরলাম। 12-র সঙ্গে আমি এটিকে বিয়োগ করব, প্রত্যেকটিকেই বিয়োগ করব। এন্টার, দেখো বিয়োগফল বেরিয়ে গেছে। সিম্পলি এই ঘরটায় আমি যাব, সিলেক্ট করব অর্থাৎ। এবার এই যে কর্নারে আমি আসবো, এসে সিম্পলি এটাকে আমি ড্র্যাগ করে দেবো, তাহলে প্রত্যেকটির বিয়োগফল বেরিয়ে গেল। একইভাবে আমি ওয়াই এর ক্ষেত্রেও তাই করব। 12 দ্বারা বিয়োগ করব কি করে? ইকুয়াল টু সাইন দেবো, 12 টাইপ করব, 12 টাইপ করার পর মাইনাস। এবার কার সাথে 12 টাইপ করবো? প্রত্যেকটি ঘরের সঙ্গে করবো, তাহলে প্রথমটার সঙ্গে সিলেক্ট করে নিলাম। প্রথম সেলটি দেখো, প্রথম সেলটি কত? I2, I2 সেল। এন্টার দাও, মান বেরিয়ে গেছে। একইভাবে এটিকেও আমি কর্নারে এনে ড্র্যাগ করে দেবো, দেখো প্রত্যেকটির মান বেরিয়ে গেছে। এবার এখানে গ্যাপ বলছে, গ্যাপ মানে হচ্ছে আমরা যে ছবিটা দেখেছিলাম, দেখো এই যে গ্যাপ, এই গ্যাপটা কত সেটা এখানে বলতে হচ্ছে। এবার যার উপর ভিত্তি করে ডায়াগ্রামটি ড্র হবে। আমি এখানে ধরে নাও গ্যাপ দিয়ে দিলাম 4, প্রত্যেকটার ক্ষেত্রেই সমান গ্যাপ দেবো। এটাকেও আমি সিলেক্ট করে নেবো, অল ড্র্যাগ করে বেরিয়ে গেল। এবার এর উপর ভিত্তি করে আমি এবার পিরামিড ডায়াগ্রাম ড্র করব। পিরামিড ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাকে এবার তথ্যটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে এজ গ্রুপ বাদ দিয়ে বাকি তথ্যগুলোকে আমরা সিলেক্ট করে নেব। বাকি যে 4টে কলাম আমি করলাম, এক্স, মেল পপুলেশন, গ্যাপ, ফিমেল পপুলেশন, ওয়াই, তোমাদের যে ডেটা থাকবে সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু এইভাবে একটি এক্সট্রা টেবিল বানিয়ে নিতে হবে। এবার ডেটাটিকে সিলেক্ট করার পর দেখো, ভালো করে খেয়াল করো, এজ গ্রুপটা বাদ দিয়ে বাকি 5টি কলাম কিন্তু আমি সিলেক্ট করেছি। এবার আমি ইনসার্ট অপশনে আসবো। ইনসার্ট থেকে এই যে রয়েছে অপশন ইনসার্ট কলম বা বার চার্ট, এর ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এবার এখান থেকে 2D বার আসবো। 2D বারের মধ্যে দেখো ঠিক 2 নম্বর অপশন, যেটাকে স্ট্যাক বার বলছে, এই অপশনটিতে ক্লিক করব। এই হয়ে গেল আমার পিরামিড ডায়াগ্রাম। এবার এটাকে অনেকটা আমাকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে চলো দেখে নেওয়া যাক। তবে এইখানেই আমি পরিবর্তনটা করব না, কারণ এটা অনেক ডেটা রয়েছে, এই জায়গাটা অনেক ছোট লাগবে। আমরা এটাকে অন্য একটা চার্টে মুভ করিয়ে সেখানে আমরা পরিবর্তন করব। দেখো এখানে মুভ চার্ট বলে একটি অপশন রয়েছে। যদি তোমরা খুঁজে না পাও, অর্থাৎ বাইরে কোথাও ক্লিক করে ফেললে মুভ চার্ট অপশন ভ্যানিশ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমরা চার্টের উপরে ক্লিক করবে। চার্টের উপরে ক্লিক করলে দেখো চার্ট ডিজাইন বলে একটি অপশন পাবে, যার একদম রাইট সাইডে তোমরা পাবে মুভ চার্ট। এই মুভ চার্টে ক্লিক করবে। দেখো এখানে দেখছে অবজেক্ট ইন শিট 1, এই শিট 1 এ অবজেক্ট রয়েছে। আর নিউ শিট চার্ট 1, আমরা এই নিউ শিটে ক্লিক করব। এবার এখানে ওটাতে ক্লিক করে নেবো। দেখো এখানে চার্ট চলে এসছে। আমরা চার্টটাকে প্রথমে ছোট করব ফার্স্টে। ছোট করতে গেলে পুরো চার্টটাকে সিলেক্ট করতে হবে। এটা খেয়াল রেখো যে চার্ট সিলেক্ট হচ্ছে কিনা, দেখো এটা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। আমার পুরো চার্টটিকে সিলেক্ট করতে গেলে এবার দেখো চার্ট সিলেক্ট হয়েছে। এবার যে কোনো এর কর্নার ধরে তুমি শিফট বাটন প্রেস করে এটাকে ছোট করো। শিফট বাটন প্রেস করলে কি হবে? সমান মাপের সব ছোট হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ঠিক ততটাই ছোট বড় করবে যাতে আমার পরবর্তী ক্ষেত্রে আর ছোট বড় করার প্রয়োজন না পড়ে। ওপরে হেডিং, নিচে স্কেল ইত্যাদি লেখার জন্য প্রপার আমার জায়গা থাকে। আপাতত এটুকুতেই হয়ে যাবে। চলো এবার কাজটা কি করে করতে হবে। এবার দেখো এই যে মানগুলো রয়েছে এগুলোকে আমাকে ভ্যানিশ করতে হবে, তবে আমার পিরামিড ডায়াগ্রামের স্ট্রাকচারটি আসবে। আমি আগেই বললাম এটা কিন্তু বার পায়ের মতন নয়। এবার এই ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে কোনো কিছু প্রপার্টিজে আসতে গেলে রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজ, কিংবা এখানে রাইট ক্লিক করলে ফরম্যাট চার্ট এরিয়া, কিংবা এটা প্লট এরিয়া, এটা রাইট ক্লিক করলে ফরম্যাট প্লট এরিয়া। এবার এই ক্ষেত্রে আমরা একবারই যে কোনো আইটেমকে সিলেক্ট করব এবং পরপর সমস্ত কাজগুলো করব আমাদের সময় বাঁচানোর ক্ষেত্রে। তা প্রথমে আমি এই কলামগুলোয় ক্লিক করলাম, দেখো প্রত্যেকটি সিলেক্ট হয়ে গেছে। এটা খেয়াল রাখবে। এবার এখানে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর ফরম্যাট ডেটা সিরিজ,
দেখো এখানে ডান দিকে ডেটা সিরিজ অপশন খুলে গেছে। এবার আমরা যখন যেটাই ক্লিক করব তার কিন্তু প্রপার্টিজ এখানে খুলে যাবে, তাই বারবার আমরা কিন্তু রাইট ক্লিক করে কাজটা করবো না। দেখো এখানে এবার ক্লিক করলাম, ফরম্যাট চার্ট এরিয়া খুলে গেল। এখানে ক্লিক করলাম, দেখো ফরম্যাট ডেটা সিরিজ খুলে গেল। একইভাবে আমরা এবার এটাই ক্লিক করব যেটার উপর ভিত্তি করে আমরা কাজটা প্রথম সম্পাদন করব। এবার এখানে দেখো আমরা যদি এই অপশনটায় চলে আসি ফিল লাইন, এই ফিল লাইনের ক্ষেত্রে ফিলে ক্লিক করো। দেখো এটা অটোমেটিক করা রয়েছে, এটাকে আমাকে নো ফিল করে দিতে হবে। এটা আমরা ডিলিট করতে পারি না, ডিলিট করলে কিন্তু সমস্যা হবে, তাই ডিলিট করব না, এটাকে নো ফিল করব। একইভাবে আমি এটাকে সিলেক্ট করব, বারবার আমি সিলেক্ট করে কিন্তু রাইট ক্লিক করব না, আমার অলরেডি প্রপার্টিজ এখানে খোলা রয়েছে। এবার এটিকে সিলেক্ট করো। একইভাবে এখানে ফিল অপশন থেকে তুমি নো ফিল করে দাও। একইভাবে মিডিলের অপশনটিকে সিলেক্ট করো, দেখো তার ডেটা সিরিজ খুলে গেছে, এটাকেও নো ফিল করে দাও। দেখো মোটামুটি কাজ সম্পাদন হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই যে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে, উপরে হেডিং চেঞ্জ করতে হবে এবং এখানে এজ গ্রুপকে নিয়ে আসতে হবে। এবার এজ গ্রুপকে আনতে গেলে কি করব, এজ গ্রুপকে আনতে গেলে এখানে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখো অ্যাড ডেটা লেভেল, দেখো অ্যাড ডেটা লেভেল সব এসছে 4। কেন 4 এসছে, 4 আসার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটার গ্যাপ এখানে 4 করা রয়েছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে ওখানটায় এই সালগুলোকে লেখা। তাহলে কি করে লিখবো, এবার এই সংখ্যাগুলোকে রাইট ক্লিক করো। সিলেক্ট করার পর রাইট ক্লিক করলে দেখো এখানে আর একটা অপশন আসছে ফরম্যাট ডেটা লেভেল। এই ফরম্যাট ডেটা লেভেলে ক্লিক করার পর একদম প্রথম অপশনটি দেখো ভ্যালু ফ্রম সেল অপশনটি রয়েছে, এটিকে চেক করো। এটিকে চেক করার সঙ্গে সঙ্গে দেখো ডেটা লেভেল রেঞ্জ বলে একটি ছোট্ট উইন্ডো ওপেন হয়েছে। এই যে আপ অ্যারো, এটাই সিলেক্ট করো। এটাই সিলেক্ট করার পর তুমি যেখানে তোমার ডেটা রয়েছে সেখানে এসো, এসে এই ঘরগুলিকে সিলেক্ট করো, অর্থাৎ যে ডেটাগুলি আমার প্রয়োজন। এবার তুমি এখানে ক্লিক করো, এবার এটাকে ওকে দাও। দেখো এখানে কিন্তু ভ্যালুগুলো চলে এসেছে, কিন্তু পাশে 4 লেখাটিও এসেছে, এটাই আমার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে দেখো এখানে ভ্যালু চেক করা রয়েছে, এটাকে আনচেক করে দাও। এবার এই শো লিডার লাইনটাকেও আনচেক করে দাও। তাহলে আমার এখানে মোটামুটি যে ভ্যালুগুলো প্রয়োজন এজ গ্রুপ সেটা কিন্তু চলে এসেছে। এবার এখানে আরো যেটা করতে হবে, দেখো এই যে বারগুলি রয়েছে সেগুলো দেখো মাঝখানে গ্যাপ রয়েছে, সচরাচর আমাদের কিন্তু এগুলো কিন্তু কোনো গ্যাপ থাকে না। তাহলে কি করব, এই গ্যাপটাকে বা কমানোর জন্য দেখো এই যে যখনই তুমি এটাকে সিলেক্ট করবে এটা কিন্তু প্রপার্টিস ওপেন হয়ে গেছে। যদি বাই ডিফল্ট এগুলো থাকে তুমি এই সিরিজ অপশনে আসবে, দেখো এখানে গ্যাপ উইথ রয়েছে, গ্যাপ উইথ 150 রয়েছে, এটাকে কমিয়ে 0 করে দাও। ঠিক একইভাবে দেখো দুটোই 0 হয়ে গেছে, কিন্তু এবার এর মাঝে যে পার্টিশন সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তার কারণ কি, এখানে হলুদ রঙেরই লাইন টানা রয়েছে। তাহলে এটিকে চেঞ্জ করতে গেলে কি করব, এখানে এই ফিল অপশনটাতে আসবো। এবার ফিল তো করব না, করব লাইন। তাহলে বর্ডারে সিলেক্ট করব। এই বর্ডারে সিলেক্ট করার পর দেখো নো লাইন বা অটোমেটিক করা রয়েছে, এখানে আমরা সলিড লাইনে ক্লিক করব। সলিড লাইন থেকে আমরা এখান থেকে কালার চয়েস করে নেবো, ধরে নাও কালো করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। একইভাবে এটাতেও সিলেক্ট করব, এটারও বর্ডার অপশনে আসবো, কারণ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটার প্রপার্টিস খুলে গেছে। কালার অপশন থেকে আমরা এখানে ব্ল্যাক চয়েস করে নেবো, দেখো এটারও কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এবার এখানে একটা ছোট্ট জিনিস আমাদের ভুল হচ্ছে, কোথায় ভুলটা হচ্ছে, এখানেই দেখো এই যে ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে এর কিন্তু কোন নির্দিষ্ট মান অনুযায়ী 15, 20, 25, 30, অর্থাৎ প্রত্যেকটার গ্যাপ কত 5 করে। এবার এই স্কেলটা কিন্তু আমাকে নিজের ইচ্ছা মতন বসালে চলবে না, কারণ এখানে কম্পিউটার কিন্তু নিজের ইচ্ছা মতো বসিয়েছে। এবার অর্থাৎ এই যে দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স হচ্ছে 5, এই দুটো ডিফারেন্স হচ্ছে 5, অর্থাৎ এটা যদি শূন্য হয় তাহলে এটা 5, এটা 10, এটা 15। একইভাবে এটা যদি শূন্য হয় এটা 5, এটা 10, এটা 15। কিন্তু কম্পিউটার এখানে ভ্যালুটা অন্যরকম দিয়েছে, তাই এই ক্ষেত্রে আমাদের একটা নিজেকে টেক্সট বক্স এনে কাজটি করতে হবে। তা এই মানটির তো আমার কোনো প্রয়োজন নেই, এটিকে তুমি নির্দ্বিধায় ডিলিট করে দিতে পারো। তাহলে সিলেক্ট করো, দেখো পুরো বক্সটি সিলেক্ট হয়েছে। এবার কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করেও ডিলিট করতে পারি, কিংবা এখানেই রাইট ক্লিক করে ডিলিট। একইভাবে আমার এই অপশনটিরও প্রয়োজন নেই, এটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট। এবার এই কাজটি সম্পাদন করার জন্য আমাদেরকে একটু একটা টেক্সট বক্স নিতে হবে। ইনসার্ট অপশনে আসবে, ইনসার্ট থেকে টেক্সট বক্স, টেক্সট বক্স এনে এখানে একটা ছোট্ট টেক্সট বক্স ড্র করবে, একটু বড় করেই করবে। এবার আমরা নর্মালি এটার মান দেব 0, এই লাইনটা মানে যেটা আমার এখানে হবে। কিন্তু এটা কেন এটা করতে হচ্ছে, কারণ আমাকে এই লাইনের সঙ্গে সমানভাবে করতে হবে, নাহলে তো আমার স্কেল ভুল হয়ে যাবে। 0-র পরে আছে 5, কারণ আমাদের কম্পিউটার কিন্তু 5 দেখিয়েছিল, তাহলে 5, তারপরে হবে 10, এটা কিন্তু পার্সেন্টেজ অফ পপুলেশন, তারপরে হচ্ছে
15% অফ পপুলেশন। আমরা বার করার ক্ষেত্রে কিন্তু খুব সহজেই লেআউট থেকে কাজটি করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে এই অপশনটি কিন্তু নেই। একইভাবে এই ডান দিক তো হয়ে গেল, এবার বাঁ দিকটা দেখাবো কি করে। একইভাবে আরো শর্টকাটে করার জন্য এটিকে সিলেক্ট করবে টেক্সট বক্স থেকে, এটা কিন্তু সিলেক্ট হয়ে নেই। এবার দেখো সিলেক্ট হলো, কপি করবে কিবোর্ড থেকে কন্ট্রোল C, আবার ওখানেই পেস্ট করবে কিবোর্ড থেকে কন্ট্রোল V। এটিকে নিয়ে এসো এখানে ড্র্যাগ করে, কারণ এই দুটির ডিফারেন্স তো সমান থাকবে তাই না, কিন্তু স্কেলটা পাল্টে যাবে। এবার 0টা হবে এদিকে, 15টা হবে এদিকে। তাহলে এক্ষেত্রে করে দাও 0, এটা করে দাও 5, কেন করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হবে 10, আর এটা হবে 15। একবার দেখে নেবে যে একদম ঠিকঠাক হয়ে আছে কিনা, না থাকলে এটাকে অ্যাডজাস্ট করবে। এই দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের কাজ খুব সহজ হয়ে গেল, এটাকে সিম্পলি ড্র্যাগ করে আনবো আমরা এইদিকে। এই হয়ে গেল আমার স্কেল, আর এটাকে ড্র্যাগ করে আনবো, এই হয়ে গেল আমার দুটো বারের মান। এবার দেখো এই লাইনের সঙ্গে তো মিলছে না, মিলবে কোন লাইনের সঙ্গে, মিলবে হচ্ছে এই লাইনের সঙ্গে। দেখো এই লাইনের সঙ্গে, এর উপর ভিত্তি করেই কিন্তু কম্পিউটার এঁকেছে, কিন্তু আমাকে এইভাবে বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই লাইনের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এই লেখাটি ভুল হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লাইনটাকে আমাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। কি করে ডিলিট করব, এটাকে সিলেক্ট করবে, ছবিটাকে সিলেক্ট করবে। দেখো ছবি সিলেক্ট হলো প্লট আকারে, চারকোনা বক্স আকারে। এবার এই যে প্লট এরিয়া অপশন আসছে, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, এখান থেকে হরাইজন্টাল অ্যাক্সিস মেজর গ্রিড লাইনে ক্লিক করবে। দেখো লাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা ডিলিটও করতে পারি এবার এখান থেকে কিবোর্ড থেকে, কিন্তু ডিলিট করবে না, তুমি নো লাইনে ক্লিক করে দেবে। কারণ পরবর্তী ক্ষেত্রে যদি আমার লাইনটির প্রয়োজন পড়ে তখন কিন্তু ডিলিট করে দিলে আর লাইনটি পাবো না। এইবার হয়ে গেল মোটামুটি। এবার আমাকে এই দুটোর কালার চেঞ্জ করতে হবে। ক্লিক করো, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এর ডেটা সিরিজ অপশন হয়ে গেছে। এই যে ফিল কালার, ফিল কালারে তোমরা চলে এসো সলিড ফিল, সলিড ফিল থেকে এটা করে দাও নীল রং, এটা করে দাও নীল রং। আর এটা হবে পিঙ্ক কালারে, একইভাবে এটা সিলেক্ট করো, এখান থেকে করে দাও পিঙ্ক কালার। এখানে তোমরা চার্ট খুঁজবে এরকম জায়গায়, কাস্টম স্ট্যান্ডার্ড এরকম তোমাদের খুঁজে নিতে হবে। এই ধরো না, আমি মোটামুটি একটা পিঙ্ক কালার করে দিলাম। সরি, এবার পুরোটা সিলেক্ট হয়েছে, এখান থেকে পিঙ্ক কালার চয়েস করে দিলাম। এইভাবে আমাদেরকে কালারটা চয়েস করে নিতে হবে। এবার আমার কি কি বাকি রয়েছে, এবার বাকি রয়েছে ওপরে হেডিং, আর নিচে হচ্ছে কোন দিকে কি দেখাচ্ছি সেটা। তাহলে সেটা করার জন্য আমাকে আর একটি টেক্সট বক্স আনতে হবে। টেক্সট বক্স এনে লম্বা করে এখানে একটি টেক্সট বক্স ড্র করে নেবে। এবার এখানে লিখবে বাঁদিকে আমরা কি দেখাচ্ছি, বাঁদিকে দেখাচ্ছি আমরা পার্সেন্টেজ অফ মেল পপুলেশন। তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ, পার্সেন্টেজটা তোমরা টাইপ করবে PRCENTAGE বলে। আমি এখানে নর্মাল পার্সেন্টেজ সাইন দিচ্ছি, পার্সেন্টেজ অফ মেল পপুলেশন। এর পাশে লিখবে পার্সেন্টেজ অফ ফিমেল পপুলেশন। এবার এটাকে লেখাটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটা মাঝে স্পেস দিয়ে। এটা তোমরা একটু ব্যাকস্পেস দিয়ে বা এদিকে ঠিক করে নেবে। এবার দেখো মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এবার কি করতে হবে, ওপরে হেডিং লিখতে হবে, আর নিচে আমাদেরকে সোর্স থাকলে সোর্স, স্কেল থাকলে স্কেল লিখতে হবে। এবার এখানে হেডিং লিখে নাও। এবার এই চার্ট টাইটেলের মধ্যেই আমরা হেডিং লিখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে প্রপার যে বাউন্ডারি লাইন যদি আমরা একটা ড্র করি সেক্ষেত্রে সেটা দেখতে জুৎসই হয় না। তার জন্য আমি বলবো এটাকে ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে একটা টেক্সট বক্স নাও ইনসার্ট থেকে, যে টেক্সট বক্সটা বড় করে ড্র করে এখানটায় হেডিংটি লিখে দাও। টেক্সট বক্সে কি লিখবো, লিখে দাও এর সেক্স পিরামিড, পিরামিড শোয়িং। তোমরা পিরামিড ডায়াগ্রামও লিখতে পারো। পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া, নিচে ব্র্যাকেটে লিখে দাও 2011 সালের তথ্য। এটিকে সিলেক্ট করে সেন্টারাইজ করো, বোল্ড করো, তোমাদের নিজের ইচ্ছা মতো এই ফন্টগুলোকে চেঞ্জ করে নেবে। এটা খেয়াল রাখবে প্রত্যেকটার ফন্টই যেন সেম থাকে। এটা সাইজ বাড়িয়ে নাও যাতে দেখতে দুঃসই হয়। এবার
এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এদিকে আমাকে একটা স্কেল, এইটির কিন্তু আর প্রয়োজন নেই, তাহলে এটাকে সিলেক্ট করো, করে রাইট ক্লিক করে ডিলিট করে দাও। এবার এখানে আর একটা টেক্সট বক্স নাও, টেক্সট বক্স নিয়ে এখানে টেক্সট বক্স নিয়ে স্কেল লেখো, এখানে লেখো স্কেল কোলন হরাইজন্টাল 1 উইথ। এখানে উইথ কেন ব্যবহার করছি, আমরা খাতায় কলমে করি তখন সেমি ব্যবহার করি, এখানে উইথ ব্যবহার কারণ কারণ হচ্ছে যখন আমরা এটাকে প্রিন্ট বার করব, যদি ছোট কাগজে বের করি ছোট আকারে বেরোবে, বড় কাগজে বের করলে বড় আকারে বেরোবে। তাই এক্ষেত্রে সেমি ব্যবহার করা যাবে না, এখানে উইথ অর্থাৎ ব্যবধান লিখতে হবে, অর্থাৎ ওয়ান উইথ রিপ্রেজেন্টস, রিপ্রেজেন্ট এখানে কত জনসংখ্যা দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে 5, তাহলে 5% পপুলেশন। আর ভার্টিক্যালে কত দেখানো হচ্ছে, ভার্টিক্যালে দেখানো হচ্ছে 1 উইথ রিপ্রেজেন্ট 1 এজ গ্রুপ। বেশ, এটাকে তোমরা এবার অ্যাডজাস্ট করে নেবে যাতে দেখতে জুৎস হয়, বাস এর বাইরে কিছু না, এটাকে বোল্ড করে দাও। এখানে যেহেতু আমাদের ডেটাতে সোর্স লেখা ছিল, তাহলে সেই সোর্সটাকেও লিখে দিতে হবে, এটাকে কপি করে নিচ্ছি আর টাইপ করছি না, সোর্স। এখানে আর একটি টেক্সট বক্স নেবে, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম, সোর্স। এবার খেয়াল রাখবে, আমরা যে কাজটা করলাম এগুলো কিন্তু প্রত্যেকটার যেন ফন্ট একই রকমের হয়, দেখো প্রত্যেকটার ফন্ট আলাদা হয়ে গেছে। আমি এটা টাইমস নিউ রোমান করেছিলাম, তাহলে এটাকেও টাইমস নিউ রোমান করে দাও, অর্থাৎ এই যে লেখাগুলোকে সিলেক্ট করো, করে এখান থেকে টাইমস নিউ রোমান করে দাও, এর সাইজ প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দাও। এই লেখাটাকেও যেগুলো নিয়েছিলাম একসঙ্গে সিলেক্ট করো, করে টাইমস নিউ রোমান করে দাও। এবার পরে এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবে, এগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নেবে। এই হচ্ছে আমাদের এক্স পিরামিড। প্রপার ভাবে যদি করতে হয় এভাবে আমাকে এক্স পিরামিড ড্র করতে হবে। এবার যদি আমাদের রিসার্চের প্রয়োজনে আমরা কাজগুলো করে থাকি, তবে সেই ক্ষেত্রে কিন্তু এত কিছুর প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে এই পিরামিডটা ড্র করার সঙ্গে সঙ্গে নিচে একটা ক্যাপশন লিখে দিলেই পড়ে। এর সঙ্গে আর দু একটা কাজ ছোট্ট বাকি আছে, যদি তোমরা মনে করো যে এগুলো করবো সেক্ষেত্রে করতেই পারো। সেটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যারো সাইন ব্যবহার করে থাকি এর আশেপাশে। সেটা করলে কি করে করবে, এখানে ইনসার্ট অপশনে আসবে, ইনসার্ট অপশন থেকে দেখো সেভ, সেভ থেকে এই যে অ্যারো সাইন রয়েছে, অ্যারো সাইনটা নিয়ে এখানে তোমরা ড্র করে দিতে পারো, শিফট ধরে ড্র করবে, তাহলে লাইনগুলি সোজা থাকবে। একইভাবে এখানে যেহেতু একবার ইউজ করেছি চলে এসছে, নাহলে ইনসার্ট আসবে, আসবে সেভ থেকে অ্যারো সাইন নেবে, এখান থেকে সিম্পলি ড্র করবে, শিফট ধরে ড্র করলে সমান হবে। আর এখানে লাইন নে ড্র করে দেবে দুই দিকে দুটো লাইন। এটা তোমরা করতেও পারো, নাও করতে পারো, এটা যথোপযুক্ত করার জন্য করা হলো। এবার এইগুলো তোমরা ইচ্ছা করলে বক্স আকারে ঘিরে দিতে পারো, এই যে সিলেক্ট করবে, রাইট ক্লিক করে ফরম্যাট অবজেক্ট, এই যে ফিল সলিড লাইনে সলিড লাইন, এটাকে যদি মনে করো এইগুলোকে যদি সলিড লাইন দিতে চাও সেক্ষেত্রে এগুলো সলিড লাইন দিয়ে দাও। এগুলো তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা করে নিতে পারো। এই হচ্ছে আমাদের এক্স পিরামিড। আমাদের এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এক্স পিরামিড ড্র করা হলো, অর্থাৎ এটা সেন্সাস অফ ইন্ডিয়া 2011 তথ্য। সবসময় মাথায় রাখতে হবে যে আমার মোট পপুলেশন কোন সময় ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে আমি কিন্তু মোট পপুলেশনের সাহায্যেও এক্স পিরামিড ড্র করতে পারতাম, কিন্তু নর্মালি আমরা যখন সার্ভে করি সব ঘর সার্ভে করি না, তাই সেই ক্ষেত্রে সবসময়ের জন্যই পার্সেন্টেজ বের করে পিরামিড ডায়াগ্রাম ড্র করাই সব থেকে যথোপযুক্ত। আশা করি তোমরা এক্স পিরামিড সম্বন্ধে ওয়াকিবহল হলে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।